হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ইনফোনিক চ্যানেল। আজ আমরা জানব ভারতের একটা নিজস্ব বিমান, যে 5.5 জেনারেশনের এএমসি প্রোগ্রাম সম্বন্ধে জানব, যেটা হচ্ছে পঞ্চম প্রজন্মের ফাইটার জেট, আর যেটা ইন্ডিয়া নিজে তৈরি করছে। এ সম্বন্ধে আমরা পুরো জানবো আজকে এই পুরো প্রতিবেদনে। তো আপনারা জানেন যে আমরা যা কিছু ভিডিও বানাই সেই সমস্ত ভিডিওগুলো পাবলিক ডোমেনে উপস্থিত আছে, সেগুলোকেই আমরা নিজস্বভাবে বানিয়ে সেই ভিডিওর মাধ্যমে প্রতিস্থাপন করি। আপনাদের যদি এরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন, যাতে আমাদের রিচ বেশি বেশি ভিউয়ার্সের কাছে পৌঁছাতে পারে। তো চলুন শুরু করি যে আজকের টপিকের উপর। তো প্রথমে আপনারা একটা নিউজ আর্টিকেল দেখে নিন, কিভাবে ইন্ডিয়া তার নিজস্ব যে এয়ারক্রাফট তার ডিজাইন, মানে ভারতের নিজস্ব এয়ারক্রাফট তৈরি করেছে। স্টেলথ ফাইটার জেট, স্টেলথ মানে হচ্ছে যেটা হচ্ছে ইনভিজিবল ইন রেডার। ইনভিজিবল ইন রেডার মানে যেটা হচ্ছে রেডারের মধ্যে ধরা পড়ে না। এরপর আমরা প্রথমেই জেনে নেব, এই ছবিটা দেখে নিলেন, এরপরে আমরা প্রথমে জেনে নেব এএমসি আসলে কী। এএমসি হচ্ছে অ্যাডভান্স মিডিয়াম কম্ব্যাট এয়ারক্রাফট। এটা হচ্ছে 5.5 জেনারেশন একটা এয়ারক্রাফট। 5.5 জেনারেশনে দুনিয়াতে দুটোই এয়ারক্রাফট আছে, আপনারা জানেন, F-22 র্যাপ্টার আর F-35। আর আর আরও বাকি কিছু এয়ারক্রাফট আছে যেগুলো হচ্ছে, যেমন চায়নার হচ্ছে J-20 হয়ে গেল, ইয়া সুখাই 75 হয়ে গেল। তো এই সমস্ত এয়ারক্রাফট যে রাশিয়ার আছে, চায়নার আছে, কিন্তু কখনোই ওটা 5th জেনারেশনে কখনোই বলা হয় না, কারণ ওদের যে ক্যাপাবিলিটিস ওদের 4th জেনারেশনই রয়ে গেছে, শুধু ডিজাইনে কিছুটা একটু চেঞ্জ করে দিয়েছে। তার জন্য ওকে 5th জেনারেশন কখনোই ফাইটার এয়ারক্রাফট বলা হয় না। যদি ট্রুলি ফাইটার এয়ারক্রাফট 5th জেনারেশনে বলা হয় তাহলে F-22 আমেরিকার র্যাপ্টারকেই বলা হয়। আর সেই আমেরিকার যে র্যাপ্টার আছে সেটা থেকে কম টেকনোলজি, কিছু 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 টেকনোলজি নিয়ে F-35, যেটা হচ্ছে বিভিন্ন দেশে আমেরিকা এক্সপোর্ট করে থাকে 5th জেনারেশন বলে, কিন্তু আসলে ওটা পুরো 5th জেনারেশন নয়, ওটাও কোনো না কোনো 5 জেনারেশনের কাছাকাছি, কিন্তু 5th জেনারেশন কমপ্লিটলি নয়। শুধু আমেরিকার যে F-22 র্যাপ্টারই আছে সেটাই 5th জেনারেশন। কিন্তু আমেরিকা এই কাটিং এজ টেকনোলজি দিয়ে এই কখনই এয়ারক্রাফটটা বাইরের কোনো কান্ট্রিকে আজ পর্যন্ত এক্সপোর্ট করেনি, না আগেও করবে না, কারণ ওর মধ্যে অনেক কিছু সিক্রেট মেনটেন করে রেখেছে আমেরিকা। এবার আমরা জানবো যে এএমসির উপর কাজটা কে করছে। যে কাজ হচ্ছে, সে ম্যানুফ্যাকচারিংয়ের দায়িত্বে রয়েছে HAL, আর ডিজাইন করছে ADA আর DRDO। ADA মানে হচ্ছে অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি, আর DRDO মানে হচ্ছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। এই তিনই কোম্পানি হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্টের আন্ডারে PSU। তো এনারা তিনজনে মিলেই এই এয়ারক্রাফটটা তৈরি করছেন। ডিজাইন একটা বহুত বড় ক্রিটিক্যাল কম্পোনেন্ট থাকে, একটা বহুত ক্রিটিক্যাল ফেজ থাকে, সেটা হচ্ছে ADA আর DRDOর কাছে আছে। আর ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে আছে HAL। আপনারা জানেন যে HAL সব কিছু ম্যানুফ্যাকচারিং করে না, যেমন হচ্ছে কিছু উইং হয়ে গেল, ইয়ার র্যাডার হয়ে গেল, এই সমস্ত বাইরের প্রাইভেট কোম্পানি দিয়ে, ইন্ডিয়ার যে প্রাইভেট কোম্পানি সেটা দিয়ে আউটসোর্স করা হয়, যেটা মেক ইন ইন্ডিয়া নিশ্চয়ই হবে। এরপর আমরা জানবো যে এএমসি প্রোগ্রামটা শুরু কবে হয়েছিল। শুরু তো অনেক দিন আগে এর কথা বলা হচ্ছিল, কিন্তু অফিসিয়ালি স্টার্ট হয় 2014-এ, যখন মোদিজি প্রধানমন্ত্রী হয় দেশের, তখনের পর থেকে শুরু হয় এএমসি প্রোগ্রামের কাজ। এটা অফিসিয়ালি স্টার্ট হয় 2015-এ। আর প্রজেক্টের যে অ্যামাউন্ট, মানে প্রজেক্ট প্রথমে হয় 2015-এর কাজ শুরু হয়, এর যে বিভিন্ন ডিফারেন্স টাইপের ডিজাইন আর যে ডকুমেন্টেশন সেটা তৈরি হতে হতে 2020 অবধি চলে আসে। আর সেই পুরো ডকুমেন্টস নিয়ে যখন সাবমিট করা হয় মিনিস্ট্রিতে, তখন এই মিনিস্ট্রিতে পুরো ক্যাবিনেট দ্বারা 2021-এ পুরো অ্যাপ্রুভাল দিয়ে দেওয়া হয় এই প্রজেক্টের জন্য। এই প্রজেক্টের জন্য যে ইনিশিয়াল কস্ট লেগেছে আর অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে সেটা 15,000 কোটি টাকা। যে কোনো 5th জেনারেশন বা 5.5 জেনারেশনের থেকে অনেক কম টাকাই লাগছে ভারতের ক্ষেত্রে। আগে তো আমরা বলবো এই সম্বন্ধে কী কী ফিচার্স আছে আর কী নাই। এবার আপনাদের বলবো যে এই এএমসি আছে, এএমসির ইঞ্জিনের বারে। এএমসি দু টাইপের আছে, একটা MK1 আর MK2। MK1 মানে হচ্ছে জেনারেশন 1, জেনারেশন 2। জেনারেশন যে 1 হচ্ছে সেটা
সেটা রোলস রয়েস দ্বারা তৈরি F141 যে ইঞ্জিন ইউএস ইউজ করে, সেই ইঞ্জিনই এই ফাইটার এয়ারক্রাফটে লাগবে। এটা টুইন ইঞ্জিন ফাইটার এয়ারক্রাফট। প্রথমত ভারতের কাছে এখন ইঞ্জিন নেই, কারণ ভারত সব কিছুই তৈরি করে নিতে পারে, কিন্তু সবথেকে ভারতের একখানেই প্রবলেম, সেটা হচ্ছে ভারত আজ পর্যন্ত ইঞ্জিন তৈরিতে, জেট ইঞ্জিন তৈরিতে এখনও সাফল্য সেইভাবে অর্জন করতে পারেনি, আপনারা সেটাও জানেন। ওই জন্য কিছুদিন আগে স্যাফরনের সাথে ইন্ডিয়ার ডিল হয় যে মেক ইন ইন্ডিয়াতে যেন 125 কিলো নিউটন যেন একটা জেট ইঞ্জিন তৈরি করা হয়, যেটা ভারতের হাতে আসবে 2027 ইয়া 28-এর কাছাকাছি। মনে করা হচ্ছে 2028-এর আসার পর 2030টা মোটামুটি 2030-র মধ্যে তো সেটা ভারতের যে MK2 হবে, সো সেই ফাইটার এয়ারক্রাফটে ইন্ডিজিনিয়াস যে জেট ইঞ্জিন সেটা লাগানো হবে। সেটা অনেক পাওয়ার জেনারেট করা, 125 কিলো নিউটন, যেটা হচ্ছে আমেরিকান ইঞ্জিন থেকেও অনেক বেশি। এবার আপনাদের কতগুলো স্পেশাল জিনিস বলি। এই ফাইটার এয়ারক্রাফট খুব স্টেলথি মানে হচ্ছে যেমন আপনারা দেখবেন, যেমন হচ্ছে টেলিফোনের ফোন থেকে যে রেডার থেকে যে সমস্ত ওয়েভ ছাড়ে ফোন ক্যাপচার করে, সেই ফোনে ক্যাপচার করেই যত কমিউনিকেশন হয়, সেরকমভাবেই একটা কোনো ফাইটার এয়ারক্রাফট যদি যায় তো যেটা অপোজিশন বা দুশ্মনের যে র্যাডার আছে সেই সিস্টেম সবসময় ডিটেক্ট করতে থাকে। কিন্তু এটাকে এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে এই র্যাডার সিস্টেমে এটা মানে কোনোভাবেই যেন ধরে ফেলতে না পারে। তো এটা র্যাডারে দেখা যায় না, আর র্যাডারে যেটা দেখা যায় না সেটা হচ্ছে যে ডিফেন্স সিস্টেম দিয়ে এটাকে অ্যাটাকও করা যাবে না, ফলে এটা অনেক সেফ হবে আর অনেক ঘাতক হবে, আর যে কোনো টাইপের দুশ্মনকে খুব তাড়াতাড়ি ভেতরে ঢুকে যে মেরে যে অপারেশন করার যে পরিকল্পনা সেটা কমপ্লিটলি খুব তাড়াতাড়ি সফল হয়ে যাবে। এর আরেকখানা যে জিনিস আছে সেটা হচ্ছে, আপনারা দেখুন ডিজাইনটা এখানে একটা ছবিতে দেওয়া আছে, এটা হচ্ছে আসল ছবি। এখানে প্রথমে দুটো টাইপের এয়ারক্রাফট তৈরি হবে, একটা হচ্ছে 4.5 জেনারেশন। দেখুন বাইরের দিকে দুই দিকে দুটো আছে, 2-2-4, সেটা হচ্ছে ওখানে ওয়েপন লাগানোর জায়গা আছে, কিন্তু এটা হচ্ছে 5th জেনারেশন হবে না। কিন্তু যখন যখন আবার এই ঢাকনার মতন যে ভেতরে বোম লাগানো আছে, ঢাকনা দিয়ে একটা ঢাকা হয়ে যাবে, একটা পুরো যে মানে যে ওয়েপন বে আছে একটা বড় মেটালের পর্দার উপর মধ্যে ওটা থাকবে, এর ফলে ওটা হয়ে যাবে 5.5 জেনারেশন। মানে এটা দু টাইপেরই প্রোটোটাইপ বানানো হচ্ছে। আপনাকে আরেকটা কথা বলে দিই, এত টাকা খরচা করে তো এই ফাইটার এয়ারক্রাফট তৈরি করা হচ্ছে, তো 4.5 জেনারেশন আর 5.5 জেনারেশন একই এয়ারক্রাফট কী করে হতে পারে? দেখুন 5.5 জেনারেশন যে ওয়েপন বে আছে না, সেখানে হচ্ছে ওগুলো মেনটেনেন্স করতে বা ওয়েপন ওগুলো লাগাতে ওগুলো অনেক খরচা পড়ে, কিন্তু 4.5 জেনারেশন যদি এয়ারক্রাফট হয় তো সেগুলো মেনটেনেন্স খরচা অনেক কম পড়বে ভারতের ক্ষেত্রে। যখন শুধু সার্ভেলেন্সের জন্য যাবে তখন 4.5 জেনারেশন পাঠালেই হবে, যখন ওয়ার টাইপ কা সিচুয়েশান হবে তখন 5.5 জেনারেশন, একই এয়ারক্রাফটে 5.5 জেনারেশন ইজিলি ফিট করে সেগুলো পাঠানো যাবে। তো ভারতের এটা দুদিক থেকেই ফায়দা হয়ে যাবে। এবার আপনারা বলবেন যে এই ফাইটার এয়ারক্রাফট কাকে রিপ্লেস করবে? আজকের ডেটে যে ভারতের যে স্কোয়াড্রন সংখ্যা আছে সেগুলো কাকে রিপ্লেস করবে? আপনারা জানেন যে Su-30 MKI অলরেডি যেগুলো মোটামুটি 20 থেকে 25 বছর পুরনো হতে চলেছে, আর তার উপরে যে ফ্রান্সের মিরাজ 2000 বা ফ্রান্সের অনেক টাইপের বিমান আছে যেগুলো হচ্ছে অনেক পুরনো হয়ে গেছে, যেগুলো 40 বছরের কাছাকাছি পুরনো হয়ে গেছে, তো সেগুলো রিপ্লেস করার জন্য এই 5.5 জেনারেশন তৈরি হচ্ছে। আর অবশ্যই আগের যে ফাইটার এয়ারক্রাফট ছিল সেগুলো হচ্ছে 3rd জেনারেশন, আপগ্রেড করার পর ওগুলো 4th জেনারেশন হয়েছিল, কিন্তু ভারত সেইগুলোকে ডিকমিশন করার পর 2030 পর থেকে এই 5.5 জেনারেশন মাস প্রোডাকশানে নিয়ে আসবে আর নিজের সার্ভিসে ইন্ডাক্ট করবে। এর কতগুলো মেন ক্যাপাবিলিটিসের কথা বলি, তো এইটা হচ্ছে ডকুমেন্টসে বলা হয়েছে এয়ার সুপ্রিমেসি মানে হচ্ছে মানে হাওয়া টু হাওয়া, মানে হচ্ছে কোনো ফাইটার এয়ারক্রাফট AMCA ফাইটার এয়ারক্রাফট दूसरे এয়ারক্রাফটকে ইজিলি ডিটেক্ট করে তাকে মেরে ফেলতে পারে বা ডিটেক্ট করে তাকে গ্রাউন্ড করে দিতে পারে। গ্রাউন্ড স্ট্রাইক মানে হচ্ছে যে উপর থেকে কোনো মিসাইল ছুঁড়ে কোনো গ্রাউন্ডের কোনো টার্গেটকে, যেমন হচ্ছে ট্যাঙ্ক হয়ে গেল বা বাংকার হয়ে গেল, এই টাইপের কোনো জিনিসকে ইজিলি ধ্বংস করতে পারে। এনিমি এয়ার ডিফেন্স সিস্টেম,
এনিমি এয়ার ডিফেন্স সিস্টেমকে কী করে ডিটেক্ট করবে? এখানে হচ্ছে সবথেকে বড় কথা, এখানেই হচ্ছে মেন জিনিসটা, অ্যান্টি রেডিয়েশন মিসাইল সিস্টেম। অ্যান্টি রেডিয়েশন মিসাইল সিস্টেম এর মধ্যে লাগানোর একটা ক্যাপাবিলিটিস থাকবে। আর ইলেকট্রনিক ওয়ারফেয়ার মানে যেমন হচ্ছে কোনো র্যাডার বা বাইরের কোনো, যেমন যে কোনো ইকুইপমেন্টস ইলেকট্রনিক আইটেম দিয়ে চলে, কিন্তু যদি ওখানে এমন কিছু পালস তৈরি করা যায় যাতে ওই ইলেকট্রনিক আইটেমগুলো সেগুলো খারাপ হয়ে যায়। জানেন ছোটো ছোটো সেমিকন্ডাক্টর আর আলাদা আলাদা অনেক কিছু ছোটো ছোটো পার্টস থাকে, কিন্তু এমন একটা ওয়েভ ক্রিয়েট করে সেগুলো হচ্ছে বাইরে থেকে পুরো বিচ্ছিন্ন করে দেয় কানেকশানকে, তো সেইগুলো হচ্ছে ইলেকট্রনিক ওয়ারফেয়ার। তো এই সমস্ত সিস্টেম, এগুলোর স্পেশাল ক্যাপাবিলিটিস থাকবে যেগুলো 5th জেনারেশন নয়, 5.5 অথবা 6th জেনারেশন ক্যাপাবিলিটিসের মধ্যে থাকবে। এরপর আসি, ইন্ডিয়ান এয়ারফোর্স কত সংখ্যায় এই এয়ারক্রাফটটা অর্ডার দেওয়ার প্রমিস করেছে। তো বলা হচ্ছে ইনিশিয়ালি 7 স্কোয়াডেন মতলব একটা স্কোয়াডেনে মোটামুটি 28টা সংখ্যা করে থাকে অন অ্যান অ্যাভারেজ, 28 থেকে 30-এর মধ্যে ভ্যারি করে। মতলব মোটামুটি 190খানা এয়ারক্রাফট পুরো প্রমিস করেছে ইন্ডিয়ান এয়ারফোর্স। এরকম টাইপের এয়ারক্রাফট তৈরি হয়ে যাওয়ার পর 190খানা এয়ারক্রাফট ইন্ডিয়ান এয়ারফোর্স নেবে বলে প্রমিস করা হয়েছে। এরপর আমরা দেখাবো এক স্পেশাল টাইপের ক্যাপাবিলিটিস আর কতগুলো খাস ফিচার্স আর কতগুলো খাস বাদ, যেগুলো হচ্ছে এই এএমসি এর সম্বন্ধে আপনাদের জানা নিশ্চয়ই উচিত। দেখুন, এটা হচ্ছে 90% মেক ইন ইন্ডিয়া হবে। MK2 যখন হবে, আপনাদের বললাম MK1 একটা হবে, MK2 হবে। MK2তে একটা যেটা মেজর চেঞ্জ হবে সেটা হচ্ছে ইঞ্জিন চেঞ্জ করে দিলেই এটা 90% ইন্ডিজিনিয়াস হয়ে যাবে, মানে ইন্ডিয়ার পুরো তৈরি হয়ে যাবে। তো আপনারা বলবেন যে তাহলে 100% হলো না কেন? কারণ 100% একটাই কারণে হলো না। আপনারা জানেন যে যে কোনো ফাইটার এয়ারক্রাফটের একটা সিট ইজেকশন বলে একটা প্রসেস হয়। যদি কোনো কারণে কোনো মিস হ্যাপেনিং হয়ে যায়, তখন সিট ইজেকশনের দ্বারা পাইলট কী হবে, বাইরে বেরিয়ে আসে, সেই ফাইটার এয়ারক্রাফট থেকে বাইরে বেরিয়ে আসে। তো এর জন্য সবথেকে দুনিয়ার টপ কোম্পানিস হচ্ছে ইংল্যান্ডের একটা কোম্পানিস আছে মার্টিন বেকার। তো এর কাছাকাছি কেউ নেই, এমনকি F-35-এও এটাও ইউজ করা হয়। তো মনে করা হচ্ছে যে এই কম্পোনেন্টটা ওখান থেকে কেনা হবে। তো এর জন্য মোটামুটি মনে করা হচ্ছে 90% ইন্ডিজিনিয়াস ক্যাপাবিলিটিস তৈরি হয়ে যাবে MK2-র মধ্যে। আর সবথেকে বড় কথা, এখানে স্পিড কত? এবার যদি আপনি স্পিডের কথা বলেন, স্পিড হচ্ছে 2600 কিলোমিটার/আওয়ার বা ম্যাক 2.15, যেটা হচ্ছে আজকের ডেটে যে ফাইটার এয়ারক্রাফট 5th জেনারেশনে উপস্থিত আছে তার থেকে 400 বা 500 কিলোমিটার/আওয়ারের থেকে বেশি। তো মানে এটা হচ্ছে একদম লেটেস্ট, মানে সবথেকে হাই স্পিড ফাইটার এয়ারক্রাফট তৈরি হবে। আর এর যদি অপারেশন রেডিয়াসের কথা বলা হয়, এর অপারেশন রেডিয়াস বলা হচ্ছে 1600 কিলোমিটার, যেটা 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফটের মধ্যে সর্বোচ্চ। আর এইগুলো কতগুলো প্রোটোটাইপ মানে হচ্ছে স্যাম্পলস, ফার্স্ট ইনিশিয়াল স্যাম্পলস কতগুলো তৈরি করা হবে, মানে মনে করা হচ্ছে 2028-এর মধ্যে 5টা স্যাম্পল তৈরি করা হবে। আর প্রতিটার কস্ট মোটামুটি 2900, মানে 3000 কোটি টাকার মতন পড়বে প্রতিটা এয়ারক্রাফটে। আর প্রতিটা এয়ারক্রাফট আলাদা আলাদা কেন তৈরি করা হবে? কারণ আলাদা আলাদা টাইপের বিভিন্ন ইকুইপমেন্টস দিয়ে সেগুলো চেক করা হবে, আর তাতে ভাবা হবে যে কোন এয়ারক্রাফটটা বেস্ট কম্বিনেশনে বেস্ট পারফরমেন্স দিতে পারছে। আর ডেভেলপমেন্ট হয়ে যাওয়ার পর এই এয়ারক্রাফটটার যে প্রতিটা যে ইউনিট কস্ট হবে 1500 আশেপাশে। এটা হচ্ছে এক কমপ্লিট ডিটেলড অ্যানালিসিস রিপোর্টে বলা হয়েছে। আর আপনারা যদি ভাবেন আজকের ডেটে যে F-35 যেটা আমেরিকা যেটা প্রডিউস করে, তার যে ডেভেলপমেন্ট কস্ট, তার থেকে অনলি 9% ডেভেলপমেন্ট কস্টে এই এএমসি তৈরি হয়ে যাচ্ছে। তার মানে ভাবুন যে কত সস্তায় আমরা এএমসি তৈরি করে দিচ্ছি। তার মানে আমাদের ইঞ্জিনিয়ার কত ট্যালেন্টেড যে তারা ওই অত টাকা থেকে মাত্র 10% আশপাশে পুরো আপনার 5.5 জেনারেশন একটা এয়ারক্রাফট পেয়ে যেতে চলেছি। তারপর আমরা বলে দিই কি, আপনার যদি এই সমস্ত ডিফেন্স, ইন্টারন্যাশনাল রিলেশনস, জিওপলিটিক্স আপনাদের খুব পছন্দ হয়, তাহলে আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। আর আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আমাদের রিচ বেশি বেশি হতে পারে।
আমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা কমেন্ট সেকশনে নিশ্চয়ই বলবেন যে আপনারা কি ভাবেন যে এই ফাইটার এয়ারক্রাফট সম্বন্ধে, আর আপনার কি মনে হয় যে এই যে ফাইটার এয়ারক্রাফট এটা কি F-35 বা F-22 র্যাপটারকে সত্যিই কি টক্কর দিতে পারবে কি পারবে না? আপনাদের নিজস্ব যে মতামত সেটা আপনারা নিজেরা কমেন্ট সেকশনে জানাতে পারেন। থ্যাংক ইউ।